হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম গান কাইশুর ব্যাপারে সবকিছু জেনে যায় আর ওকে একটা থাপ্পড় মেরে বলতেছিল, তুমি এখান থেকে এখন যাও, আমি তোমার সাথে পরে কথা বলতেছি। আর থাপ্পড় খাওয়ার পর কাইশু ওখান থেকে চলে যায়। গান এখনো অনেক আপসেট ছিল। আর তারপর গান শ্যাম আর রুয়োর সামনে এইসব করার জন্য মাপ চায়। রুয়ো গানকে বলে, এই ব্যাপারে আমরা কাউকেই বলবো না, তো এই ব্যাপারে তোমাকে একদমই টেনশন করতে হবে না। গান শ্যাম আর রুয়োকে বলে, আমি শুধু একটা বাচ্চা চেয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি এই ব্যাপারে কেউ আমার ফায়দা উঠাবে। গান অনেক স্যাড হয়ে যায় আর ও বলতেছিল, আমি আমার ভাগ্যকে অ্যাকসেপ্ট করে নিয়েছি, আমার বাচ্চা কখনোই হবে না। আর এটা শোনার পর স্যাম ওকে বলে, মিস্টার লু, আপনার কাছে অনেক ভালো একটা বাচ্চা আছে। এটা শোনার পর গান স্যামের দিকে দেখে আর ওকে বলতেছিল, কি বলতেছো তুমি? আর স্যাম ওকে বলতেছিল, আপনি কি ভুলে গেছেন আমি আপনাকে প্রথমে কি বলেছিলাম? আমি আপনাকে বলেছিলাম আপনাকে বলার জন্য আমার কাছে দুইটা কাহিনী আছে। আর তারপর স্যাম গানকে দ্বিতীয় কাহিনীটা বলতে শুরু করে। দ্বিতীয় কাহিনীর শুরুতে দুইটা কাপল ছিল আর ওরা চাইল্ডহুড ফ্রেন্ড ছিল। আর কখন ওদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় ওরা নিজেও জানতো না। আর তারপর ওদের দুইজনের মনে হয় ওদের দুইজনের জীবন ওরা দুইজন একসাথে স্পেন্ড করতে পারবে। কিন্তু ওই দুইজনের মধ্যে যে ছেলেটা ছিল ও একসময় অনেক ধনী হয়ে যায় আর অনেক টাকার মালিক হয়। আর ও টাকার নেশায় পাগল হয়ে গিয়ে ওর পার্টনারকে চিট করে। ও ওর দ্বিতীয় লাভারের সাথে আর টাকা নিয়ে পালিয়ে যায়। কিন্তু ও এটা জানতো না যে ওর প্রথম পার্টনার প্রেগনেন্ট ছিল। ওই মেয়ে ওর পরিবারের সাথেও সম্পর্ক নষ্ট করে ফেলে, কারণ বিয়ের আগেই বাচ্চা হওয়ার লজ্জা ওকে ভেতর থেকে ধ্বংস করে দিয়েছে। ওকে লোকের একটা দাগের মতো মনে করতে শুরু করে আর যাকে কেউ রেসপেক্ট করতো না। কিন্তু এত সমস্যার পরেও ও ওর বাচ্চাকে বড় করে। ওর পার্টনার ওকে চিট করার কারণে ওর অনেক রাগ হয়েছিল, কিন্তু ওকে ঘৃণা না করে ওর বাচ্চাকে ও বলে ওর বাবা মারা গিয়েছে। আর এখন ওই ছেলেটা ওর ক্যারিয়ারে অনেক সাকসেসফুল আর ও নিজের একটা ফ্যামিলিও স্টার্ট করেছে। আর এখন ওরা 4 জন মেম্বারের একটা ফ্যামিলি। আর এখন ওরা অনেক খুশিতে আছে। আর এই জন্যই মিস্টার গান আপনারও বাচ্চা আছে, এমনকি আপনার একটা গ্র্যান্ড ডটারও আছে। আর এটা শোনার পর গান কতটা খুশি হয়েছিল ও বলে বোঝাতে পারছিল না। আর ও স্যামকে জিজ্ঞেস করতেছিল, আমার বাচ্চার কি নাম? এটা শোনার পর স্যাম ওকে বলে, আপনার বাচ্চার নাম হলো মা জেন, আর এই নাম ওর মায়ের নামের পরে। এটা শোনার পর গান ওকে বলে, ও কি এখনো পর্যন্ত আর কোনো বিয়ে করেনি? এটা শোনার পর স্যাম ওকে বলতেছিল, হ্যাঁ, ও এখনো পর্যন্ত আর কোনো বিয়ে করেনি, কারণ তোমার ধোকা দেওয়ার পর ও আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারে না। ও এখন ডঙ্গাইয়ে থাকে আর ও এটাও মনে হয় জানে যে তুমি অনেক বড় লোক হয়ে গেছো, কিন্তু এরপরে ও তোমাকে কখনো খোঁজেনি, কারণ তুমি ওকে অনেক কষ্ট দিয়েছিলে। আর তারপর স্যাম ওর পকেট থেকে একটা অ্যাড্রেস বের করে আর ওকে দিতে দিতেই বলছিল, তো এখন ও তোমাকে মাফ করবে কিনা এটা সবকিছুই তোমার উপর, আর তোমাকে অবশ্যই ওকে খুঁজে বের করতে হবে। গান স্যামের হাত থেকে ওই অ্যাড্রেসটা নেয় আর যত তাড়াতাড়ি সম্ভব ওর প্রথম পার্টনারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর গান যাওয়ার সময় স্যামকে বলতেছিল, আমি যখন আমার পার্টনারের সাথে ফেরত আসবো তখন তোমার এই উপকারের প্রতিদান দিব। গানের কথা শোনার পর রুয়ো বলতেছিল, এখন ওর ওপর তোমার একটা ফেভার থেকে গেল। আর এটা শোনার পর স্যাম বলতেছিল, এটা অনেক ভালো ব্যাপার, এটা ভবিষ্যতে আমাদের অনেক কাজে আসবে। তারপর পুরো দিন চলে যায় আর রাত হয়ে আসে আর রুয়ো স্যামকে ওর বাসার সামনে নামিয়ে দেয়। আর তারপর স্যাম ওকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কালকে দেখা করবো। আর তখনই রুয়ো স্যামকে ওর কাছে রাখে আর ও বলতেছিল, আমি তোমাকে কিছু বলতে চাই, এদিকে আসো। স্যাম যখনই রুয়োর কাছে চলে আসে রুয়ো স্যামকে টেনে নিয়ে একটা কিস করে দেয়। আর তারপর রুয়ো বলে, লং ওর লোকেদের পাঠিয়ে দিয়ে আমার উপর গোপনে নজর রাখে, আর তাই এর মাধ্যমে আমি ওকে মজা দেখাতে চাই একটু। আর স্যাম ওকে বলতেছিল, এটা তোমার প্রথম কিস ছিল তাই না? তারপর রুয়ো ওকে বলতেছিল, এটাও কি তোমার একটা ইন্টেলিজেন্সের অংশ? স্যাম ওকে বলতেছিল, একদমই না, আমি এই জন্য এটা জানতে পারলাম কারণ তোমার কিস করার টেকনিক একদমই খারাপ ছিল, তোমার কারণে আমার মুখে ব্যথা করতেছে। তো ঠিক আছে, আমি এখান থেকে যাচ্ছি তাহলে। তারপর স্যাম ওর অ্যাপার্টমেন্টের দিকে চলে যায়, কিন্তু স্যাম এই জিনিসটা এখনো জানতো না ওর অ্যাপার্টমেন্টের সামনে দুটো বড় বিপদ ওর অপেক্ষা করতেছে। আজকের দিনে যখন কোয়েন ওর ফ্রেন্ড লিলিকে স্যামের ব্যাপারে জিজ্ঞেস করেছিল, লিলি তো স্যামের ব্যাপারে জানতো না, কিন্তু ও এটা দেখে রাগ হয়ে গেছিল কারণ ওর ফ্রেন্ডকে একজন ধোকা দিয়েছে। আর এই জন্য লিলি কোয়েনকে ওর সাথে নিয়ে ওর অ্যাপার্টমেন্টে চলে আসে। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই কোয়েন ওর বন্ধুকে বলতেছিল, এখন আমার অনেক খিদে লেগেছে, তো আমাদের এখন এখান থেকে গিয়ে কিছু খাওয়া উচিত। কিন্তু ওর ফ্রেন্ড বলতেছিল, না, আমরা এখন এখান থেকে যাবো না, ও কিছুক্ষণের মধ্যেই মনে হয় এখানে চলে আসবে। আর লিলির হাতে একটা ইলেকট্রিক শক দেওয়ার মেশিন ছিল। কোয়েন লিলিকে বলতেছিল, আমি স্যামকে শিক্ষা দিতে চাই না। এটা শোনার পর লিলি অনেক রেগে যায় আর ওকে বলতেছিল, স্যাম তোমাকে ব্রেন ওয়াশ করেছে আর ও এত কিছু করার পর এমনিতে ওকে যেতে দেওয়া যাবে না। তারপর কোয়েনের আজকের দিনের কথা মনে পড়ে যখন ও ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিল স্যামের ব্যাপারে, কিন্তু ও তো স্যামের ব্যাপারে জানতো না। আর ওর ফ্রেন্ড স্যামকে ওর সাথে ফ্লার্টিং করার জন্য আর ওইসব করার জন্য বলেনি। এটা জানার পর ও অনেক শক হয়ে যায়। কারণ স্যাম ওর ব্যাপারে অনেক কিছুই জানে। যদিও ওর ফ্রেন্ড এটা শোনার পর অনেক রেগে যায় আর ও বলতেছিল, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওই ধোকাবাজকে শিক্ষা দেওয়া, আর আমরা আজকে ওকে অনেক পিটাবো। কোয়েন এটা ভেবে অনেক আফসোস করতেছিল যে কেন আমি আমার বন্ধুকে এসব বললাম। আর লিলি এখন এইরকম রিয়াকশন দিচ্ছে। কোয়েন এটা ভাবতে পারেনি যে লিলি স্যামকে শিক্ষা দেওয়ার জন্য এখানে পর্যন্ত চলে আসবে। তারপর স্যাম ওর অ্যাপার্টমেন্টের সামনে চলে আসে আর তারপর কোয়েন ওকে দেখার পর বলে, স্যাম এখানে চলে এসেছে। আর তারপর স্যাম ওদের বলতেছিল, আমি এখানে চলে এসেছি। আর লিলি স্যামকে দেখার পর বলতেছিল, তুমি একে ধোকা দিয়েছো, তুমি সত্যিই একটা অনেক খারাপ ছেলে। এটা শোনার পর স্যাম লিলিকে বলতেছিল, তুমি যদি জানতে আমি অনেক খারাপ ছেলে তাহলে তুমি এত সাহস নিয়ে আমার এখানে কেন এসেছো আর আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তারপর স্যাম ওর পকেট থেকে কিছু বের করতেছিল। লিলি ওর পকেট থেকে কিছু বের করতে দেখে সাবধান হয়ে যায়। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, একদম সামনে আসবে না। স্যাম ওর পকেট থেকে চাবি বের করে আর কোয়েন আর লিলিকে পার করে সামনে চলে যায়। আর ও ওদের বলতেছিল, আমি কি আমার ঘরের দরজাও খুলতে পারবো না? তারপর লিলি স্যামের কথা শুনে অনেক রেগে যায় আর ওকে বলতেছিল, তুমি জাহান্নামে
যাও। তারপর লিলি স্যামকে ওই ইলেকট্রিক শকারটা দিয়ে শক দিতেই ধরেছিল, কিন্তু তখনই কোয়েনকুইন ওকে মানা করে। আর তখনই সামনে থেকে স্যাম ওকে বলে তোমার বয়ফ্রেন্ড তোমাকে চিট করতেছে। এটা শোনার পর লিলি একটু থেমে যায় আর ওকে বলতেছিল তুমি কোন ব্যাপারে কথা বলতেছো। এটা শোনার পর স্যাম পেছনে ঘুরে দেখে আর ওকে বলতেছিল তোমার বয়ফ্রেন্ড তোমাকে চিট করতেছে। তোমার বয়ফ্রেন্ড যখন 4 দিন আগে ডং হয়েছিল তখন ও ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিল, আর ও ইউনিট 201-19 ফু1 রোডে থাকে। তোমার বয়ফ্রেন্ড ওর লাভারের সাথে FTP তে গেছিল আর অনেক কয়দিনের জন্যই গেছিল, আর ওর যখন টাকা শেষ হয়ে গেছে তখন ও তোমার কাছে চলে এসেছে। আর এটা শোনার পর লিলি অবাক হয়ে যায় আর ও স্যামকে জিজ্ঞেস করতেছিল তুমি কি সত্যি কথা বলতেছো। আর এটা শোনার পর স্যাম ওকে বলতেছিল তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ফোন করো আর ওর মুখ থেকে সত্যি কথাটা বের করার চেষ্টা করো। ওর কথা শোনার পর লিলি অনেক রেগে যায় আর ও স্যামকে বলতেছিল আমার চোখ কখনো ধোকা খেতে পারে না, আর স্পেশালি একজন পুরুষকে চিনতে তো কখনোই ভুল করবে না। আমি ওকে অবশ্যই ফোন করব, তবে তোমাকে ভুল প্রমাণিত করার জন্য করব। আর যখনই লিলি ওর বয়ফ্রেন্ডকে ফোন করে আর ওকে জিজ্ঞেস করতেছিল তুমি কোথায় আছো, তখনই ওর বয়ফ্রেন্ড বলতেছিল আমি তো বাসায় আছি। কেন? তখনই লিলি ওর বয়ফ্রেন্ডকে বলে বেডরুমের ডয়ারের মধ্যে $10,000 আছে, তুমি কি দেখেছো? আর তখন ওর বয়ফ্রেন্ড বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। লিলির বয়ফ্রেন্ড ওকে বলে আমি তোমার সাথে আধা ঘন্টা পর কথা বলতেছি। আর এইসব শোনার পর লিলি বুঝতে পেরে যায় যে ওর বয়ফ্রেন্ড ঘরের মধ্যে নেই আর ওকে ধোকাই দিচ্ছিল, আর ও বলতেছিল আমি ওকে একদম ছাড়বো না। আর ও এটা বলতে বলতে ওখান থেকে দৌড়ে চলে যাচ্ছিল, আর ওকে দৌড়াতে দেখে কোয়েন ওকে বলতেছিল লিলি দাঁড়াও, যেও না। কিন্তু তখনই স্যাম ওর কাছে আসে আর ও কোমরের মধ্যে হাত রাখে আর ওকে কোলে তুলে নেয় আর ওকে বলতেছিল তুমি যখন এখানে চলে এসেছো কেননা তুমি আমার ঘরে চলো। আর কোয়েন ওকে জিজ্ঞেস করতেছিল তুমি আমাকে কেন উপরে উঠিয়েছো। তখনই স্যাম ওকে বলতেছিল একজন প্রিন্সেসকে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে যাওয়া একদমই ঠিক হবে না। কোয়েন ওকে বলতেছিল আমি হাঁটতে পারবো, আমাকে নিচে নামিয়ে দাও। কিন্তু স্যাম ওর কোনো কথাই শুনছিল না। আর তারপর ওরা আরো একটা রাত একসাথে কাটায়, মানে বুঝতেই পারছো কি হয়েছে রাতে। একসাথে রাত কাটানোর পর স্যাম যখন পরের দিন ঘুম থেকে ওঠে তখন ও উঠে ফ্রেশ হয়ে এসে কাপড় পরে আর তারপর জুতো পরতে পরতে দেখছিল কোয়েন এখনো ঘুমিয়ে আছে। তখন ও কোয়েনকে বলতেছিল তুমি এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। কোয়েন তো অনেক রেগেছিল আর ওকে বলতেছিল এইসব তোমার জন্যই হয়েছে, তোমার জন্য আমি পুরো রাত ঘুমাতে পারিনি, এখন আমাকে অনেক ভালো একটা ঘুমের দরকার। তখনই কোয়েনের দিকে স্যাম একটা পেপার ছুঁড়ে মারে আর ওকে বলতেছিল এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমার যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই ফোন করবে, আর আমার ঘরের সামনে এসে একদমই অপেক্ষা করবে না। কোয়েন স্যামের ফোন নাম্বার পেয়ে অনেক খুশি হয়ে যায় আর ও নিজেকে কন্ট্রোল করতে করতে স্যামকে বলতেছিল এটা তো এখনো সেম। আর যখনই স্যাম বাড়ির বাইরে চলে আসে ও দেখতেছিল ওকে একটা গাড়িওয়ালা নজর রাখতেছে, আর তখনই স্যাম ওর ফোনটা বের করে আর একটা লোককে কল করে বলতেছিল তুমি আমার উপর নজর রাখার জন্য এখনো একটা লোককে রেখেছো, তোমার কি এখনো বিশ্বাস হচ্ছে না যে আমি ট্রেনিং করার জন্য যাচ্ছি। আমার ট্রেনিং শেষ হওয়ার পর তুমি আমার ট্রেনিং গ্রাউন্ডে চলে এসো আমার সাথে দেখা করার জন্য। স্যাম জানতো যে কে এসব করতেছে আর তাই সরাসরি ও ওই লোককে কল করেছিল। আর তারপর স্যাম ট্রেনিং করার জন্য চলে যায় আর ওইখানেই স্যাম বলতেছিল আমি 1000 বছর যাবত ফাইটিং টেকনিক শিখতেছি আর আমি এখন ফাইটিং টেকনিককে মাস্টার করে ফেলেছি, কিন্তু আমার ফিজিক্যাল ফিটনেস এখনো একদমই ভালো না, তাই এখন আমাকে আরো ট্রেনিং করতে হবে। স্যাম ট্রেনিং করার পর মনে মনেই ভাবতেছিল আফটার অল আমি লং এর সাথে পাঙ্গা নিয়েছি, আমি জানি না ভবিষ্যতে আমার সামনে কোন ধরনের বিপদ অপেক্ষা করতেছে। স্যামের ট্রেনিং শেষ হওয়ার পর ওইখানে একটা লোক চলে আসে। স্যাম পিছনে ফিরে ওই লোকদের দিকে দেখে আর ওকে বলতেছিল ও আচ্ছা তাহলে তুমি এখানে চলে এসেছো। আর ও মনে মনেই বলতেছিল ব্যাং শুধুমাত্র একজন সেকেন্ড গ্রেড আর লিতাইয়ের কানেকশন ছাড়া ও কিছুই নয়, কিন্তু লিতাইয়ের যেহেতু অনেক কানেকশন আছে আর ও কানেকশনের র্যাঙ্কে সবচেয়ে উপরে আছে, আর এই জিনিসটার ও ফায়দা উঠিয়ে ও অনেক পাওয়ার গেইন করে আর ও ওর নিজের ইনফ্লুয়েন্সকেও অনেক এক্সপ্যান্ড করেছে। শুধুমাত্র কয়েক বছরের মধ্যে ব্যাং ইউয়ান 4 বছরের মধ্যে একজন হয়ে গেছে আর ব্যাং ওদের মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট। আর ওই 4 জন বস ইস্ট চায়না সিতে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির 90% কন্ট্রোল করে। আর তাছাড়াও এই 4 জন বস কোয়ারি আর লজিস্টিক বিজনেসের মধ্যেও ইনভলভ আছে। যেই লোককে স্যাম সকালে কল করেছিল ওর নাম ছিল ব্যাং। আর আপনাদের যদি মনে না থাকে আমি বলে দেই ব্যাং হলো রুয়োতাইয়ের রাইট হ্যান্ড, যার গাড়ি স্যাম চুরি করেছিল ফার্স্ট এপিসোডের মধ্যে। স্যাম ব্যাং এর ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সবকিছুই জানতো যে কিভাবে ওর ইনফ্লুয়েন্স অনেক বেশি, এর মানে ওর কাছে অনেক লোক আছে আর এই জন্যই স্যাম ওর সাথে কথা বলার জন্য ওকে ডাকে। স্যাম ট্রেনিং গ্রাউন্ডে আসার সময় ও একটু ঘাবড়ানো অবস্থায় ছিল আর ও স্যামকে বলতেছিল মিস্টার স্যাম আমি আপনাকে প্রথমে কিছু এক্সপ্লেন করতে চাই, আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি একজন লোককে আপনাকে ফলো করতে বলেছিলাম যাতে আমি আপনার সেফটি কনফার্ম করতে পারি, আর এইখানে আমার কোনো খারাপ মতলব ছিল না। তারপর স্যাম ব্যাংকে ধমক দিয়ে বলে কিন্তু লি রুয়োতাই তো এই ব্যাপারে জানে না যে তুমি আমাকে আর ওর বোন রুয়োকে স্পাই করার জন্য লোককে হায়ার করেছো, আর তুমি তো জানো লি রুয়োতাই ওর বোনের জন্য কতটা প্রোটেক্টিভ, তো ও যদি জানতে পারে তুমি কাউকে স্পাই করার জন্য আমার এখানে পাঠিয়েছিলে তাহলে তুমি তো শেষ। তারপর স্যাম চেয়ারের মধ্যে বসে যায়। স্যামের কথা শোনার পর ভ্যাং একটু ঘাবড়ে গেছিল আর ও ভয়ের চোটে ঘেমে গেছিল। স্যাম একটা পানির বটল খুলে আর ভ্যাংকে বলতেছিল আচ্ছা তোমাকে এই ব্যাপারে কোনো ভয় পেতে হবে না, তুমি একদম রিল্যাক্সে থাকো, আমি রুয়োতাইকে একদমই এই ব্যাপারে বলবো না, আমার যদি রুয়োতাইকে বলারই ছিল তাহলে আমি তোমাকে কখনো কল করতাম না। তারপর ভ্যাং ঘাবড়াতে ঘাবড়াতে স্যামকে বলে আচ্ছা তাহলে তুমি কি চাও আমার কাছে। তারপর স্যাম ভ্যাংকে বলে আমি তোমাকে আমার বন্ধু বানাতে চাই, তোমার কাছে অনেকগুলো লোক আছে আর আমাকে এখন অনেক লোকের প্রয়োজন, আর এই জন্য আমি তোমার কাছে পরে সাহায্য চাইবো। স্যামের কথা শোনার পর ভ্যাং একটু রিলিফ ফিল করে। তারপর ভ্যাং স্যামকে বলে আচ্ছা এই ব্যাপারে আপনাকে কোনো টেনশন নিতে হবে না, আপনার যদি পরে আমার কোনো দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কল করবেন, আমি আমার ফুল সাপোর্ট আপনাকে দিব, আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করতে কোনো দ্বিধা করবেন না। স্যাম পানি খাওয়ার পর ও মনে মনেই ভাবতেছিল যদিও আমার কাছে অনেকগুলো ইনফরমেশন আছে কিন্তু আমার কাছে কোনো ম্যান পাওয়ার নেই, তাই ভ্যাংকে আমার সাথে নিয়ে নিলে আমার কাছে অনেক ম্যান পাওয়ার চলে আসবে। আর
তখনই স্যামের ওইখানে কারো কল আসে। স্যাম যখন কলটা উঠায় তারপর ও জানতে পারে রুও কল করেছিল ওকে। রুও স্যামকে বলতেছিল স্যাম তাড়াতাড়ি এখানে চলে আসো, একটা গড়বড় হয়ে গেছে। তারপর স্যাম ওকে বলে আমি এখনই এখানে আসতেছি। আর ভ্যাঙ্গো এই কথাটা শুনে ফেলে আর স্যামকে গাড়ির চাবি দিয়ে বলতেছিল স্যাম তুমি আমার কার্ডটাকে ব্যবহার করতে পারো, আর ওইখানে চেঞ্জ করার মতো কাপড়ও আছে তোমার জন্য, আর তুমি যদি খারাপ মনে না করো আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য এটা তুমি নিতে পারো, তুমি আমার কার্ডটা রেখে দাও একবারে, যাতে তুমি ফিউচারে কোথাও যাওয়ার জন্য এটাকে ব্যবহার করতে পারো। এটা শোনার পর স্যাম হাসতে হাসতেই বলছিল আচ্ছা আমি আশা করি এই ব্যাপারে তোমার কোনো সমস্যা হবে না। তারপর ও ভ্যাঙের কাছ থেকে গাড়ির চাবি নেয় আর রুয়োর কাছে চলে যায়। রুয়োর অফিসের বর্তমান অবস্থা একদমই ভালো ছিল না, ওরা সবাই একটা নতুন এমপ্লয়িকে খুঁজতেছিল। ওরা যত খুশি তত টাকা দেওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু ওরা কোনো এমপ্লয় খুঁজে পাচ্ছিল না। যখনই স্যাম রুয়োর ওইখানে চলে আসে তখন দেখছিল রুয়ো কারোর সাথে কথা বলতেছিল। যেই লোকের সাথে রুয়ো ফোনে কথা বলতেছিল ওই লোক রুয়োকে বলে ওদের প্রোডাক্ট স্পোক্সম্যানের অবস্থা একদমই খারাপ। এটা শোনার পর রুয়োকে জিজ্ঞেস করে এখনো কি তোমার এই কন্ডিশন খারাপ লাগতেছে, তুমি কি প্রেস কনফারেন্সে আসতে যাচ্ছ না? রুয়ো অনেক মন খারাপ করেছিল কারণ ওর প্রোডাক্ট স্পোক্সম্যানের অবস্থা একদমই খারাপ ছিল। স্যাম ওইখানে এসে রুয়োকে জিজ্ঞেস করে তোমার কি কিছু হয়েছে, এখানে কি হয়েছে? এটা শোনার পর রুয়ো পিছনে ঘুরে আর ওকে বলতেছিল আমাদের যে প্রোডাক্ট স্পোক্সম্যান ছিল, যে একজন নিউ জেনারেশন ফিমেল সিঙ্গার ছিল, ওর একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওর নাম হলো ড্যাংশু ইয়া। এটা শোনার পর স্যাম রুয়োকে বলতেছিল আমি তোমাকে ওই ধোকাবাজকে ধরার জন্য কালকে সাহায্য করেছিলাম, আর এই ব্যাপারটা যখনই লং জানতে পেরেছিল যে ওর প্ল্যান ফেল হয়ে গেছে, আর তাই এই জন্য ও আজকে তোমার স্পোক্সম্যানের অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, যাতে ও আজকে সিম্ফনি ফ্যাশনের নিউ প্রোডাক্টের ব্যাপারে কিছুই বলতে না পারে। আর স্যাম ওকে বলতেছিল রুয়ো অবভিয়াসলি এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। এটা শোনার পর রুয়ো বলতেছিল লং ও তো বেটের রুল ভেঙেছে, আর তাছাড়াও ও ওর ফ্যামিলির সাপোর্ট নিয়েছে। স্যাম রুয়োকে এতটা মন খারাপ করে থাকতে দেখে ওকে বলছিল আপনি কি চান আমি একটা নতুন স্পোক্সম্যান দেখার জন্য আপনাকে সাহায্য করি? রুয়ো স্যামকে বলতেছিল আমাদের খুব তাড়াতাড়ি একজন স্পোক্সম্যানের দরকার, তো তুমি কি তাড়াতাড়ি কাউকে ব্যবস্থা করতে পারবে? আর রুয়ো এই চিন্তায় ওর মাথায় হাত দিয়ে বসেছিল। আর তারপর স্যাম ওকে একটা ছবি দেখিয়ে বলতেছিল এ হলো ন্যাশনাল ফার্স্ট ক্লাস মুভির স্টার, আর এ বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডও পেয়েছে, আর এর নাম হলো তাও ম্যানিং। তোমার কি মনে হয় এ কি তোমার প্রোডাক্টের স্পোক্সম্যান হতে পারবে? স্যামকে এতটা বাড়িয়ে বলতে দেখে রুয়ো ওকে বলতেছিল এ তো অনেক পপুলার একজন মুভি স্টার, আর দাও ম্যানিং কখনোই আমার সাথে দেখা করার জন্য এখানে আসবে না, ওর আমাদের প্রোডাক্টের স্পোক্সম্যান হওয়া অনেক বড় ব্যাপার। স্যাম আমি জানি তুমি আমাকে সাহায্য করতে চাও, তার মানে এটা নয় যে তুমি আমাকে মিথ্যা আশা দিবে। রুয়োকে এই কথা বলতে দেখে স্যাম বলতেছিল যেহেতু তুমি আমাকে বিশ্বাস করো না, তাহলে কেমন হয় যদি আমরা দুইজনে এখানে একটা শর্ত রাখি, মানে আমাদের দুইজনের মধ্যে একটা বেট হবে, আর বেট হবে আমি দাও ম্যানিংকে কালকে তোমার অফিসে আনতে পারবো কিনা। তো ঠিক আছে তুমি আমার সাথে একটা কন্ট্রাক্টে সাইন করো। দাও ম্যানিং একজন পপুলার ফার্স্ট ক্লাস অ্যাক্টর, আর ও ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাক্টরস এর র্যাঙ্কিং এ আসা প্রথম চাইনিজ স্টার। ওর কাছে অনেকগুলো মেজর ফিল্মের অ্যাওয়ার্ড পড়ে আছে, ও শুধু চায়নায় নয় ও অন্য দেশেও ফেমাস হয়ে আছে ওর মুভির জন্য। আর দাওমিং ছিল চায়নার নাম্বার 1 অ্যাক্টরস, আর এই জন্য রু অবাক হয়ে গেছিল কারণ স্যাম দাওমিং কে ওদের প্রোডাক্ট স্পোক্সম্যান বানানোর জন্য নিয়ে আসবে। দাওমিং এর সবচেয়ে হিট মুভি সোয়ার্ড অন দ্য অটম ওয়াটার, এই মুভির পর ও অনেক হিট হয়ে যায়, আর এখন ও চায়নার হাইয়েস্ট পেইড অ্যাক্টর। তারপর রু স্যামকে বলতেছিল তাহলে তুমি কালকে ওকে কন্ট্রাক্ট সাইন করার জন্য এখানে নিয়ে আসতে পারবে। তুমি কি আমার সাথে মজা করছো নাকি সত্যি কথা বলতেছো? দাওমিং একটা মুভির কাজে বাইরে আছে এখন, আর ওর মেকআপের এগ্রিমেন্টও চলতেছে, আর এই জন্য এটা কিভাবে সম্ভব? স্যাম তারপর রুয়োকে বলে আমি তোমাকে প্রথমেই বলে দিয়েছি যদি আমার কথা তোমার বিশ্বাস না হয় চলো একটা বেট কে সেট করি। এটা শোনার পর রুয়ো স্যামকে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি বেট করব? এটা শোনার পর স্যাম একটু হাসে আর বলে বেটের মধ্যে এটা হবে যে কালকে যদি আমি দাওমিং কে তোমার অফিসে কন্ট্রাক্ট সাইন করার জন্য নিয়ে আসতে পারি তাহলে তুমি আমাকে টাকা দিবে, আর যদি আমি হেরে যাই তাহলে কোনো টাকা দেওয়ার দরকার নেই, আর উল্টা আমি তোমাকে $20 মিলিয়ন দিব। আর যদি আমি জিতে যাই তাহলে তুমি আমাকে গ্যাম্বলিং থেকে জেতা টাকা না, তুমি এগ্রিমেন্ট স্বরূপ $20 মিলিয়ন দিবে, আর সেই সাথে আমি যদি জিতে যাই তাহলে তুমি জেলাসও হবে না। তো আমার কথা কি বুঝতে পারছো তুমি? এটা শোনার পর রু স্যামকে বলে জেলাস? আমি কেন জেলাস হব? আমরা শুধু কাপল হওয়ার নাটক করতেছি, আমি তোমাকে ভালোবাসি না। রু ওর চোখকে সাইডে করে নেয় কারণ ও স্যামকে ওর ফিলিংস কনফেস করতে পারেনি। তারপর ও স্যামকে বলে তুমি যে কাউকে পছন্দ করতে পারো, আর আমার তোমার লাইফের মধ্যে ইন্টারফেয়ার করার কোনো অধিকার নাই। তারপর স্যাম ওকে বলে আচ্ছা তাহলে আমাদের মধ্যে এটা একটা ডিল হলো, আর এই অপারেশনটা করার জন্য তুমি আমাকে $20 মিলিয়ন এখনই সেন্ড করে দাও। আর স্যাম এইটা বলার পরেই ওখান থেকে চলে যায়, আর স্যামের ব্যবহার দেখে রু একটু রেগে যায়। তো এখন তোমাদের সামনে একটা প্রশ্ন আছে, স্যাম কি দাও ম্যানিং কে নিয়ে আসতে পারবে? অপশন এ পারবে, অপশন বি পারবে না। তোমার উত্তর কি কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।